ইরান আমেরিকার শান্তি চুক্তি ঘিরে বুধবার হতে যাচ্ছে দ্বিতীয় দফার বৈঠক। ইসলামাবাদের পথে জেডি ভ্যান্স ও বাঘেই ঘালিবাফ। হরমুজের বিকল্প সন্ধান, এক যুগ পর উন্মুক্ত ইরাক সিরিয়ার রাবিয়া করিডোর। ইসরায়েলি বাহিনীর হামলায় প্যালেস্টাইনে লম্বা হচ্ছে লাশের সারি। লেবাননে যিশুর মূর্তি ভাঙার দায়ে 2 ইসরায়েলি সেনার কারাদণ্ড। আবারও শ্রেণীকক্ষে ফিরতে শুরু করেছে দুবাইয়ের শিক্ষার্থীরা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া রূপা। যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসা ও তেহরান ওয়াশিংটনের বাক যুদ্ধের মধ্যেই ইসলামাবাদের দ্বিতীয় দফা বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জানিয়েছে, বুধবার ইরান ও আমেরিকান প্রতিনিধি দল পাকিস্তানে আলোচনায় অংশ নেবেন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের একাধিক কর্মকর্তা ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইচ্ছুক নন। উল্টো দাবি আদায় না হলে আবারও বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে পাকিস্তান মেয়াদ শেষ হওয়ার আগেই 2 দেশকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে। তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে এলেও এখনও এর পরবর্তী গতিপথ নির্ধারণ হয়নি। তবে আশা ছাড়ছে না ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, বুধবার সকালে আমেরিকান ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবেন। বৈঠক নিশ্চিত হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি ওয়াশিংটনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ইসলামাবাদের শান্তি আলোচনার টেবিলে তারা বসতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার বাঘেই ঘালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল অংশ নেবেন। এছাড়া বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ইতিমধ্যে একাধিক কর্মকর্তা ইসলামাবাদে অবস্থান করছেন বলেও জানায় ইরানি গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলেও চুক্তি না হলে এর মেয়াদ বাড়াতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন আলোচনার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত তারা একটি চমৎকার চুক্তিতে পৌঁছাবে। অন্যথায় ইরানে আবারও ভয়াবহ বোমা হামলা করা হবে বলে হুমকি দেন তিনি। তবে অব্যাহত হুমকির পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন, শিগগির তার প্রতিনিধি দলের সাথে ইরানের নেতারা আলোচনায় বসবেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একই সাথে তিনি ইরানে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা 8 ইরানি নারীর মুক্তির আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি, এই নারীদের মুক্তি দেয়া হবে আলোচনার জন্য একটি ভালো সূচনা। নাহিদ জিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। দীর্ঘ 1 যুগ পর সিরিয়া সীমান্তের রাবিয়া করিডোর উন্মুক্ত করেছে ইরাক। ইরান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিকল্প পথে জ্বালানি তেল রপ্তানির উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে বাগদাদ। স্থানীয় সময় সোমবার দেশটির সীমান্ত কর্তৃপক্ষ জানায়, সিরিয়া হয়ে সড়কপথে জ্বালানি তেল ও আন্তঃসীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জ্বালানি ও বাণিজ্য পণ্য সরবরাহ আরও গতিশীল হবে বলে আশা বাগদাদের। দীর্ঘ 1 দশকের স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলেছে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সীমান্ত করিডোর রাবিয়া। পারস্য উপসাগরে নৌ চলাচলের অস্থিরতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে এই স্থলপথটিকেই বেছে নিয়েছে বাগদাদ। সোমবার নিনেভে প্রদেশের এই সীমান্তটি খুলে দেওয়ার ঘোষণা দেয় দেশটির সীমান্ত বন্দর কর্তৃপক্ষ। এর আগে 1 এপ্রিল সিরিয়ার আল তানফ সীমান্তের বিপরীতে ইরাকের আল ওয়ালিদ সীমান্তটি খোলা হয়েছিল। বর্তমানে সেখানে কয়েক কিলোমিটার পর্যন্ত তেলের ট্যাঙ্কারের দীর্ঘ জট তৈরি হয়েছে। এখন থেকে উত্তর ইরাকের এই রাবিয়া সীমান্ত পথেও অপরিশোধিত তেল সরবরাহ হবে, যা বাণিজ্যে নতুন গতি আনবে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে পারস্য উপসাগর দিয়ে জ্বালানি তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়ায় অভ্যন্তরীণ মজুদ উপচে পড়ছে ইরাকের। উদ্ভূত পরিস্থিতিতে খরচ বেশি হওয়া সত্ত্বেও সিরিয়ার ওপর দিয়ে সড়কপথে তেল রপ্তানি অব্যাহত রাখতে চায় দেশটির রাষ্ট্রীয় তেল বাজারজাতকরণ সংস্থা সোমো। কর্মকর্তারা জানান, রাবিয়া সীমান্ত দিয়ে আগামী কয়েক মাস মাসিক প্রায় 600,000 মেট্রিক টন জ্বালানি তেল রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুধু তেল নয়, এর মাধ্যমে সিরিয়া ও ইরাকের সাধারণ বাণিজ্যিক পণ্য আদান প্রদানও শুরু হবে বলে জানান বন্দর কর্মকর্তারা। রাবিয়া ক্রসিংটি রাজস্ব বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্য আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে এই পথে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
سيرتفع 2014 সালে জঙ্গি গোষ্ঠী আইএস উত্তর ইরাকের একটি বড় অংশ দখল করে নিলে এই সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সিরিয়ার অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও আইএসের বিরুদ্ধে যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্যিক কার্যক্রম স্থগিত ছিল। দীর্ঘ এক যুগ পরে আবারও খুলে দেয়া এই করিডোর দুই দেশের বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের আকস্মিক যৌথ হামলায় পরিস্থিতি হয়ে উঠেছে সংকটজনক। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার পরিচালিত এই হামলায় 14 বছর বয়সী এক কিশোর সহ প্রাণ হারিয়েছে অন্তত 2 জন। এদিকে শান্তি চুক্তি হলেও গাজায় থামেনি কামানের গর্জন আর রক্তপাত। সোমবার উপত্যকাটির পৃথক স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 5 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুযায়ী দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলায় 3 জন এবং বেইত লাহিয়া উপকূলে নৌবাহিনীর গুলিতে এক নারী প্রাণ হারান। খান ইউনিসের এই বিমান হামলাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী ও উগ্রবসতি স্থাপনাকারীদের সহিংসতায় পরিস্থিতি হয়ে উঠেছে অস্থিতিশীল। এতে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। মঙ্গলবার রামাল্লার কাছে আল মুঘাইর গ্রামে ইসরায়েলিদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছে 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোর এবং 32 বছরের এক পুরুষ রয়েছেন। এছাড়া অতর্কিত এই গুলি বর্ষণে আহত হয়েছে আরও 4 জন। স্কুল চলাকালীন হঠাৎ একদল সেটেলার সেনাবাহিনীর সাথে মিলে অতর্কিত হামলা চালায়। তারা সরাসরি গুলি ছুড়তে শুরু করলে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য খবর দিলে ওই সময়ে সেনারা আবারও অন্য পাশ থেকে গুলি চালাতে শুরু করে। জিহাদ আবু নাইম নামের এক ব্যক্তি তখন শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন, আর তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে সোমবার গাজা উপত্যকায় পৃথক কয়েকটি হামলায় 5 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নাসের হাসপাতালের চিকিৎসকরা। ইসরায়েলি সামরিক বাহিনী একে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করলেও হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যালেস্টাইনের স্বাস্থ্যকর্মীরা। আকস্মিক এই হামলায় স্বজন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমি যখন হাঁটতে যাচ্ছিলাম দেখলাম একজন লোক মাটিতে শুয়ে আছে। সে আমার ছেলে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। আমরা তার বাগদত্তার পোশাক কেনাকাটা করতে বের হয়েছিলাম। সামনের বৃহস্পতিবারই ওর বিয়ে হওয়ার কথা ছিল, সেটারই প্রস্তুতি নিচ্ছিল সে। অন্যদিকে একই দিনে হামলার ধারাবাহিকতা দেখা গেছে উত্তর গাজার বেত লাহিয়া উপকূলেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপকূলীয় এলাকায় টহলরত ইসরায়েলি নৌবাহিনী নৌকা থেকে অতর্কিত গুলি চালানো হলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলা হয়েছে ওই সময় এমন অভিযান বা গোলাগুলির ঘটনা তাদের রেকর্ডে নেই। সামাহের জীবনের একমাত্র স্বপ্ন ছিল মা হওয়া। যুদ্ধ শুরুর ঠিক আগেই তার গর্ভে 3টি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু যুদ্ধের ভয়াবহতার মধ্যে তার গর্ভপাত হয়ে যায়, যা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমরা সামেহেকে সান্ত্বনা দিতাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইসরায়েলিরা তাকে কাফনের কাপড় পরিয়ে দিল। মূলত এই সহিংসতাগুলো তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির অসরতাকে প্রমাণ করে। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হামাসের নিরস্ত্রকরণ এবং নির্দিষ্ট এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি না হওয়ায় শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি স্থবির। পাল্টাপাল্টি দোষারোপ আর ক্রমাগত হামলার কারণে গাজার পরিস্থিতি আবারও একটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে মোড় নিচ্ছে। ইরশাদ জাহান, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননে যিশুর খ্রিস্টের মূর্তি ভাঙার অপরাধে 2 ইসরায়েলি সেনাকে 30 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের যুদ্ধকালীন দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে IDF। দক্ষিণ লেবাননের দেবিল গ্রামের ওই ঘটনার তদন্তে জানা যায়, এই ঘটনার সময় আরও 6 সেনা উপস্থিত থাকলেও তারা বাধা দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এটি সামরিক বাহিনীর আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। ইতোমধ্যে স্থানীয়দের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মূর্তিটি প্রতিস্থাপন করা হয়েছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী। IDF চিফ জেনারেল ইয়াল জামির এই ঘটনাকে নৈতিক পরাজয় অভিহিত করে
করে ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ 7 সপ্তাহের উৎকণ্ঠার দূরশিক্ষণ শেষে অবশেষে চেনা ছন্দে ফিরেছে দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমেরিকা ইরান সংকটের প্রভাবে তৈরি হওয়া প্রতিকূল পরিবেশ কাটিয়ে ক্লাসরুমে ফিরেছে শিক্ষার্থীরা। কড়া নিরাপত্তা প্রটোকল আর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অবরুদ্ধ শিক্ষা পরিস্থিতির সাথে পরিচিত থাকলেও 4 দেয়ালের বন্দি দশা কাটিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার মাঝেই স্বস্তি খুঁজে পাচ্ছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। দীর্ঘ 7 সপ্তাহের স্তব্ধতা কাটিয়ে অবশেষে মুখর হয়ে উঠেছে দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ। ইরান আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর আবারও সশরীরে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। জেমস আল বার্সা ন্যাশনাল স্কুলের গেটে আজ ছিল উৎসবের আমেজ। পতাকা হাতে খুদে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা। সামাজিক যোগাযোগ ও বন্ধুদের সান্নিধ্য ছাড়া ঘরের কোণে কাটানো 7টি সপ্তাহ যেন ছিল দীর্ঘ এক অপেক্ষা। No, everything is fine. I না, like school সবকিছু more. এখন ঠিক Online আছে। learning is a আমি bit স্কুলেই বেশি পছন্দ করি। অনলাইন লার্নিং কিছুটা অগোছালো I ছিল। don't get to see my বন্ধুদের friends দেখা and there's পেতাম না, no don't get to সেভাবে see my friends মেলামেশার and there's সুযোগও ছিল no না। socialization, not as much. অভিভাবকদের মনেও এখন স্বস্তি। অনলাইন পড়াশোনা পরিচিত হলেও শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য স্কুলের বিকল্প নেই বলেই মনে করেন তারা। আমরা স্বস্তি বোধ করছি। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং 7 সপ্তাহ ধরে থাকার পর বাচ্চারা তাদের পুরনো রুটিনে ফিরছে। আল্লাহর রহমতে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। 18 এপ্রিল শিক্ষা কর্তৃপক্ষের নির্দেশনার পর বাস সেবা চালু ও কঠোর নিরাপত্তা প্রটোকল নিশ্চিত করা হয়। বিশেষ করে যে কোনো জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে সরানোর জন্য স্কুলগুলোতে বসানো হয়েছে বিশেষ সেফটি জোন। এই করিডোরে সবুজ দাগগুলো দেখছেন তা একটি সেফ জোন। প্রতিটি ব্লকের শুরুতে ও শেষে এটি রয়েছে। কোনো সতর্ক বার্তা এলে শিক্ষক ও শিক্ষার্থী সহ সবাই এই জোনে চলে আসবে। গত 28 ফেব্রুয়ারি ইউএস, ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর পর পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। দুবাইয়ের জনজীবনেও যার বিরূপ প্রভাব পড়ে। চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক দর কষাকষির মধ্যেও নিরাপত্তা ব্যবস্থায় নির্ভর করছেন শহরের বাসিন্দারা। ফলে অনিশ্চয়তা কাটিয়ে আবারও প্রাণের স্পন্দন ফিরেছে দুবাইয়ের শিক্ষাঙ্গনগুলোতে। নূর, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।